আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে বাংলার মেন্টর আপনাদের সাথে দূর দূরান্ত লেভেলের আলোচনা করছি। সরাসরি টেলিগ্রাম লাইভে যুক্ত হয়ে যান প্লিজ। সদস্য এবং আমাদের প্রিয় নেতা প্রিয় মুখ আব্দুল সুবহান স্যারকে আমরা সবাই মিলে ওয়েলকাম জানাবো। আজকে সাবজেক্টের উপরে স্যারের কাছ থেকে আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা শুনবো। তো এই মুহূর্তে আমরা যারা যারা আছি সবাই আনমিউট হয়ে স্যারকে শুভেচ্ছা স্বাগতম জানাবো। ওয়েলকাম স্যার, শুভেচ্ছা স্বাগতম আব্দুল সুবহান স্যারের আগমন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। জি, আসসালামু اهلا আলাইকুম। وسهلا مرحبا. اهلا وسهلا ধন্যবাদ আমাদের مرحبا. মুজিবুর রহমান স্যারকে, আমাদের সিরাজুল ইসলাম স্যারকে, নাদির সরকার ভাই আসছিলেন আমাদের মিটিং আজকে, ওনাকেও ধন্যবাদ। সুন্দর আলোচনা করে গেছেন। পাশাপাশি আমাদের তরিকুল ইসলাম স্যারও খুব দারুণ আলোচনা করে থাকেন, আজকেও করেছেন। আজকে একটু বিশেষ কিছু আলোচনা আছে, যে আলোচনাগুলো করতে চাই, এই কারণেই আসছি। আর আপনারা জানেন আমি আজকে দুপুরে জুম্মার নামাজের পরে এসে একটা লাইভ করেছি ফেসবুকে। এখন থেকে হয়তো সপ্তাহে 2-3টা লাইভ আমি করব, কারণ যেহেতু মিটিংটা কমাই দিছি, সেক্ষেত্রে ওদিকে কিছু আলোচনা আমি রাখতে চাই, কারণ সবাইকে একটু মেসেজ গুলো পৌঁছানোর দরকার আছে। কারণ অনেকে ফেসবুক ফলো করে, বেশি বেশি থাকে সেখানে, অনেকেই এখানে মিটিং রুমে কম আসে। কারণ মিটিং রুমে অনেকে হয়তো আসতে পারে না, অনেকে হয়তো টেলিগ্রাম চ্যানেলই নাই, এরকম হতে পারে। বা হয়তো অনেকেই মিটিং এ সময় নষ্ট করতে চায় না, এই সময় ব্যস্ত থাকে বা অন্যান্য মিটিং এ থাকে, কিন্তু তারা হয়তো আমাদের লিঙ্কটা তাদের কাছে পৌঁছায় না, এমনও হতে পারে। আমার কাছে মনে হয় যে আমাদের মিটিং লিঙ্কটা অনেকে শেয়ার করে না, এই কারণে হতে পারে। কারণ হলো দুপুরবেলায় যে এই ভিডিওটা আমি দিয়েছি, সেখানে এখন পর্যন্ত দেখলাম যে প্রায় 10,000, 10,000 লোক অলরেডি ভিউ দেখাচ্ছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমার কথা অনেকে শুনতে চায়, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হচ্ছে। তো সে কারণেই সবার কাছে পৌঁছানো দরকার, সবাইকে মেসেজ দেওয়া দরকার, কারণ অনেকেই বিভ্রান্তি হচ্ছে বিভিন্ন তথ্য নিয়ে। সে কারণেই বলছি একটু বেশি কথা বলবো আজকে। দেখুন, আমাদের আজকে যে সাবজেক্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই কারণেই বলছি, এই কারণেই রাখা হয়েছে যে আমরা অনপেসিভিয়ান যারা, তারা তো একটা সিস্টেমে ছিলাম, সেখানে যেহেতু ব্যবসাটা হবে না, সেখানে যেহেতু ব্যবসাটা আর আগাবে না, সেটাকে মৃত ঘোড়া বলা হয়েছে এবং সেখানে থেমে থাকবে। সেটা হয়তো ভবিষ্যতে যদি কখনো কোম্পানির ইচ্ছা হয় তাহলে সেটাকে হয়তো মডিফাই করে কিছু করার চিন্তা ভাবনা করতে পারে, এবং সেটা ওখানেই থাকছে, এটা হারাচ্ছে না, কোথাও যাচ্ছে না, এভাবেই থাকবে। আর নতুন ভাবে আমরা যখন একটা সজ্জিত হয়েছি, সেখানে ক্যাশ স্যার কিন্তু কারোর প্রতি কোনো করে নাই, মানে কারোর সাথে কোনো ধরনের মতভেদ করে নাই। কাউকে ছোট চোখে দেখা, কাউকে বড় চোখে দেখা, কাউকে বড় নেতা বানানো, কাউকে ছোট নেতা বানানো, কাউকে প্রায়োরিটি দেওয়া, এরকম ধরনের কাজ কিন্তু সে করে নাই। হয়তো আপনারা আপাত দৃষ্টিতে দেখতেছেন একটা প্রায়োরিটি মেম্বার তালিকা করা হয়েছে, সেখানে জাস্ট ইনফরমেশন গুলো জানি সবার কাছে সুন্দর মতো পৌঁছায়, সে কারণে, বা তার কোনো স্পেশাল হয়তো কোনো ধরনের চিন্তাধারা আছে, কোনো একটা কারণ আছে, সেই কারণের জন্য উনি করেছেন। সেটা ওনার এখন তো ওনার পলিসি মেক করার জন্য ওটা উনি করেছেন। এখন আমাদের যখন সার্কেলভুক্ত করা হয়েছে, তখন আমরা আমাদের একটা স্বাধীনতা ছিল, আমাদের একটা সেখানে ফ্রিডম ছিল, যে আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি। অর্থাৎ আমরা আমাদের নেতাটা নির্বাচন করতে পারবো আমার মনের মতো। ধরেন আমরা যখন এসেছিলাম, ফাউন্ডারশিপ নিয়েছিলাম, তখন আমাদের কোনো ধরনের চুজ করার অপশন ছিল না সেই সময়। বা আমরা যখন ফাউন্ডারশিপ নিয়েছি, তখন হয়তো সময়ও ছিল না। অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে পেন্ডিং ফাউন্ডারশিপ নিয়েছেন, অনেকেই দেখা যাচ্ছে যে তাকে অফারটা করেছে তার সাথে সে নিতে বাধ্য হয়েছে, সে পছন্দনীয় হোক আর না হোক, নিতে বাধ্য হয়েছে। এই কারণ এটা একটা অপরচুনিটি, এটা একটা সুযোগ। আর এই সুযোগটা সবাইকেই মানে আকৃষ্ট করছে, সবাই নিতে চাইছে। এ কারণেই আহ, মানে কেউ নেতা নির্বাচনের জায়গায় কেউ ওরকম বেশি একটা প্রাধান্য তখন পায়নি। কিন্তু পরবর্তীতে আমরা যারা ছিলাম, যখন ভিক্টোরিয়া ইতিহাসে আসছি, সেখানে নেতা নির্বাচন করার অনেক সময় আছে, ছিল, এখনো নেতা নির্বাচন করতে পারেন অনেকে জানেনই না যে ভিক্টোরিয়া ইতিহাস নামের একটা বিষয় শুরু হয়েছে, কোম্পানি আবার শুরু করতে যাচ্ছে। এরকম বহু ফাউন্ডাররা আছে যারা এখন এখানে আসতেই চায় নাই বা এখনো আসেন নাই, তারা কোম্পানি শুরু হলে আসবে।
আমার সাথে তাদের অনেকেরই যোগাযোগ হয়, তারা এখনো পর্যন্ত আসেন নাই এবং এমনকি চয়েসও করেন নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এখন আমাদের কাছে তথ্য পৌঁছানোর বা তথ্য আমরা কার তথ্যকে অথেন্টিক ভেবে নেব বা অথেন্টিক হিসেবে নেব, সেই বিষয়টা যারা আমরা তথ্য উপাত্ত মানুষকে দেই তাদেরও যেমন সেই বিবেচনা করা উচিত যে আমি কোন তথ্যটা দিচ্ছি সেটা সঠিক না বেঠিক, এবং সেটা কতটুকু আমাদের কোম্পানির জন্য ভালো অথবা খারাপ, নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে কি না। এই বিষয়গুলো আমাদের কিন্তু যারা আমরা এই তথ্য বা ইনফরমেশন দিচ্ছি তাদেরও যেমন দেখা উচিত, আবার আমরা যারা তথ্য উপাত্ত নিচ্ছি তাদেরও বিষয়টা বিবেচনা করা উচিত যে আমি কার কাছ থেকে তথ্য উপাত্ত গুলো নিচ্ছি এবং তারা কতটুকু আহ সত্যের উপরে দাঁড়িয়ে তথ্য দিচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। ঠিক আছে, আমি এই টপিকসটা রাখার অর্থ হলো যে আমরা আমাদের তথ্য বা আমাদের ইনফরমেশন বা আমাদের যে আলোচনার যে আমাদের জানার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের প্যারেন্টস দের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। প্যারেন্টস মানে, যেহেতু আমরা একটা প্যারেন্টস এর অধীনে সার্কেলভুক্ত হয়েছি, প্রত্যেকেরই কিন্তু এখানে প্যারেন্টস আছে। প্যারেন্টস মানে পিতা মাতা, দুইজন অভিভাবক ধরতে পারেন, কারণ হলো অনেকে আমরা মহিলা আছি যারাও তাদের একটা অ্যাডমিন, তারা নিজেরাও অ্যাডমিন, তাদের একটা সার্কেল গঠন হয়েছে। সেক্ষেত্রে প্যারেন্টস হলে পিতা মাতা উভয়কে বোঝায়, তো আমরা প্যারেন্টস বলবো। এখানে প্যারেন্টস এর কাছ থেকে আমাদের ইনফরমেশন যদি নেওয়া যায়, যেহেতু এখানে আমরা নিজেদের পছন্দসই আমরা প্যারেন্টস নির্বাচন করছি বা আমাদের সিনিয়র ব্যক্তিত্ব বা নেতা নির্বাচন করছি, সেক্ষেত্রে তাদের সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশনটা আমার মনে হয় যে খুব দারুণ না হলে সেটা করে নাই কেউ। চমৎকার একটা রিলেশন সবার সাথে সবার আছে বলেই আমরা কিন্তু এখানে আমাদের নেতা নির্বাচন করতে পারছি। সেক্ষেত্রে আমরা আমাদের প্যারেন্টস দের কাছ থেকে যদি কোনো তথ্য উপাত্ত পাই, সেটা হবে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত। ঠিক আছে, এখন তারপরেও কথা আছে যে হয়তো আমাদের প্যারেন্টসরা হয়তো অনেক নেতারাই কিন্তু ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে তারা হয়তো তথ্য কালেকশন করেন না, বা যদি তার কাছে ওই মুহূর্তে তথ্য না থাকে আপনি তার কাছ থেকে জেনে নেবেন বা সে হয়তো জেনে আপনাকে জানাবেন, এরকম সময় দিবেন তাদেরকে, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এটা হচ্ছে আমার পরামর্শ। দ্বিতীয়ত হলো আমাদের কোম্পানি যে প্রায়োরিটি একটা মেম্বারশিপ একটা কমিউনিটি তৈরি করছেন কোম্পানি, যাদের সাথে রেগুলার কথা বলেন বা এস স্যার, বিশেষ করে এস স্যার তাদের সাথে রেগুলার প্রাইভেট মিটিং করতেছেন এবং তাদের কাছে মেসেজ দিয়ে দিচ্ছেন ফর্ম অ্যাশ লিখে। মেসেজ গুলো যখন দেয় দেখবেন যে ফর্ম অ্যাশ মানে অ্যাশের মেসেজ তাদের কাছে আসে, দেন তারা অন্যদেরকে দেয়, কারণ তাদেরও তো সার্কেল আছে। ঠিক আছে, তো সেই সার্কেলে তারা কি করতেছে, তাদের মেসেজ গুলো ডেলিভার করতেছে। তখন ওই মেসেজ গুলো হচ্ছে অথেন্টিক মেসেজ এই মুহূর্তে, কারণ আপনারা জানেন বিগত প্রায় 4-5টা মেসেজ আসছে, যে মেসেজ গুলো ফর্ম অ্যাশ আসছে, বাট সেই মেসেজ গুলো কিন্তু আমাদের ব্যাক অফিসে দেওয়া হয়নি। তো যেহেতু সেগুলো ব্যাক অফিসে দেওয়া হয়নি, তাহলে সেই তথ্যপত্র গুলো আমরা শিকড়ের সন্ধানে থাকবো, শিকড় থেকে নিয়ে আসার চেষ্টা করবো। তার মানে আপনার প্যারেন্টস হচ্ছে আপনার জন্য শিকড়, এই শিকড় থেকে আপনি আপনার তথ্যপত্র কালেকশন করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি বিভ্রান্তি হবেন না, আপনি কোনো সমস্যায় পড়বেন না। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় আমাদেরকে বিভ্রান্তি করার জন্যই কিছু লোকজন থাকে সবসময়। ঠিক আছে, তারা মনে করে যে এই হাইপ তুলে আমি হয়তো মানুষের কাছে একটা কি জানি একটা হনুরে, হ্যাঁ, আমাদের এখানে একটা ইয়ে আছে, তারা বলেন যে কিছু কিছু মুরব্বী আছে কি জানি একটা হয়ে গেছি। ঠিক আছে, মানে দেখবেন যে যখন পোলাপান 9-10-এ পড়ে বা এই 11তম ক্লাসে পড়ে, অর্থাৎ এই ইন্টারমিডিয়েট পড়ে, সেই সময় প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা অন্যরকম রক্তের একটা তেজস্ক্রিয়তা থাকে। ঠিক আছে, সেই সময় তারা কিন্তু কোনো বাধা মানতে চায় না, তারা নিজেদেরকে সবসময় মনে করেন যে অন্যরকম চিন্তা করে। তারপরে তারা ছেলে হলে তাদের চুলের স্টাইল, হেয়ার স্টাইলই থাকে অন্যরকম, মানে নিজেকে মনে করে যে একটা সেই সময়কার হিরো, নিজেকে হিরো হিরো ভাবে আর কি। তো এখন মনে করেন আমি কিছু তথ্য উপাত্ত নিজে বানায় আপনাদের সামনে তুলে ধরলাম, ধরার পর আমি হিরো সেজে গেলাম, এই ধরনের কাজ আমাদের কোনোভাবেই করা উচিত না। ঠিক আছে, সে যেই হোক,